সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলের বেসামরিক মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এটিএন বাংলা ব্র্যাক ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে আজকের এই বিতর্ক বিকাশ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে যে বিষয় সেটি নির্ধারিত হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা। এটি কি তাই? তবে আমরা একটু জেনে নেই যে আজকের আমাদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় 2000 মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 72,000 শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আজকে এখানে ঢাকার দুটি দল, অর্থাৎ ঢাকা থেকে চ্যাম্পিয়ন দুটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ঢাকার পক্ষ দল হিসাবে অংশগ্রহণ করছে তারা হচ্ছে বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ থেকে তারা এসেছে। এবং একই সাথে বিপক্ষে যারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে তারা হচ্ছে রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ি, জামালপুর। দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে দুটি চ্যাম্পিয়ন দলের পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের সাথে পরিচিত হয়ে নিই। পক্ষ দল বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মেহেরুন্নেসা, দ্বিতীয় বক্তা খাদিজা আজিম মুনা এবং তাদের দলনেতা সুরভি আক্তার অধরা। বিপক্ষ দল রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো ওয়াহিদ সামি সজীব, দ্বিতীয় বক্তা মুবাইয়া মুন ও তাদের দলনেতা সুমাইয়া আক্তার লিমা। বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন তারা হচ্ছেন সাংবাদিক রোজেনা ইসলাম, সিনিয়র রিপোর্টার দৈনিক প্রথম আলো, রয়েছেন এইচ.এম. সুলাইমান, প্রাক্তন বিতার্কিক ও সহযোগী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে রয়েছেন আরাফাত আরা, রিপোর্টার ফিনান্সিয়াল এক্সপ্রেস। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন আপার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে শুরু করছি আমাদের আজকের এই প্রতিযোগিতা এবং শুরুতেই আমি কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা এ বিষয়ে পক্ষে বলার জন্য ঢাকার চ্যাম্পিয়ন দলের বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মেহেরুন্নেসাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। গত 30/9/2014 জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছিলেন, কন্যা শিশুর বিকাশে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার পরিবার, কেননা পরিবারের শিশুর সবচেয়ে বড় আশ্রয়স্থল। আর এমন এক বাস্তবতা দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবার প্রধান বাধা। পক্ষে বলছি ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় মনিটর, আমি আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোর সংজ্ঞান করছি। মাননীয় মনিটর, শিশু বলতে জাতিসংঘ অনুযায়ী 1 থেকে 18 বছরের সকল ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করব, তাই বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী 14 বছরের নিচে সকল মেয়েকে কন্যা শিশু হিসেবে চিহ্নিত করছে। বিকাশ বলতে একটি কন্যা শিশুর সামগ্রিক বিকাশকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি কন্যা শিশুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে শুরু করে সুপ্ত প্রতিভায় পরিপূর্ণতা ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার যাবতীয় গুণাবলী অর্জনের প্রক্রিয়াকে বোঝাচ্ছে। আর পরিবার হচ্ছে সেই ক্ষুদ্রতম একক যার অস্তিত্ব ব্যতীত রাষ্ট্র কল্পনা করা যায় না, এবং এই প্রত্যয় দ্বারা আমরা বিষয়টিকে জোর প্রদান করাকে বোঝাচ্ছে। মাননীয় মনিটর, প্রধান বাধা শব্দটি বিশ্লেষণ করার পূর্বে কিছু কথা বলে নিতে চাচ্ছি। তা হলো, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কন্যা শিশু বিকাশে অনেকগুলো বাধা রয়েছে, তবে যে বাধাটি কন্যা শিশু বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটিকে আমরা প্রধান বাধা হিসেবে চিহ্নিত করছি। এখন মাননীয় মডারেটর, প্রশ্ন আসতে পারে, কন্যা শিশুর বিকাশে পরিবারই যে প্রধান বাধা, তার পেছনে কোন কোন নিয়ামকগুলো কাজ করছে? সেই ক্ষেত্রগুলো হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় বাধা প্রদান, ছেলে ও মেয়ে শিশুর মধ্যে বৈষম্য সৃষ্টি করা, পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব খাটানো, শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধা। অপরদিকে মাননীয় মডারেটর, পরিবার ব্যতীত অন্যান্য বাধাগুলো হলো দুর্বল সমাজ ব্যবস্থা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় গোড়ামি, দুর্বল সমাজ কাঠামো, সামাজিক দৃষ্টিভঙ্গি, নেতিবাচকতা, পুরুষতান্ত্রিক মানসিকতা ইত্যাদি। অথচ মাননীয় মডারেটর, এই সকল বাধাগুলো সারমর্ম আলোচনা করলে দেখা যায় যে সকল বাধাগুলি পরিবার নামক বাধা দ্বারা প্রভাবিত। তাই প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছে, প্রতিপক্ষ আপনাদের বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের বিষয়টি হচ্ছে এমন একটি স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করানো যা কিনা পরিবার দ্বারা প্রভাবিত নয়। আর তা করতে যদি আপনারা ব্যর্থ হন, তবে আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে কন্যা শিশুর বিকাশে পরিবারের প্রধান বাধা। মাননীয় মনিটর, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কর্তৃক বিশ্ব শিশু পরিস্থিতি 2011 অনুযায়ী উন্নয়নশীল বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজন 14 বছর হওয়ার আগে বিয়ে হয়, আর আমাদের দেশে প্রতি 3 জনের মধ্যে 2 জনে বাল্যবিবাহের শিকার হচ্ছে। তাছাড়া মাননীয় মনিটর, লক্ষ্য করুন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় যে পরিবারগুলোতে কন্যা শিশুর মতামতকে প্রাধান্য দেওয়া হয়, শুধুমাত্র সেই পরিবারে কন্যা শিশুর বিকাশ সুষ্ঠুভাবে বিকশিত হয়ে থাকে।
যেমনটি মাননীয় মডারেটর লক্ষ্য করুন। পরিবারের সহযোগিতা পেলে কন্যা শিশুরাও যে তাদের মেধার বিকাশ ঘটতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, যিনি শিশু বয়সে তার ভাইয়ের সহযোগিতায় পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি তার স্বামীর সহযোগিতায় তার পড়াশোনা চালিয়ে যান। আবার আমরা দেখতে পাই মহিষী নারী হেলেন কিলার দৃষ্টি ও শ্রবণ শক্তি হারানোর পরও পারিবারিক সহযোগিতায় তিনি তার শানিত মেধার দ্বারা সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছিলেন। প্রতিপক্ষ শিশু বয়সে পারিবারিক সহযোগিতা পাননি, অথচ পৃথিবীতে বিখ্যাত হয়েছেন এমন 5টি মহিষী নারীর নাম দয়া করে বলে যাবেন। আর তা করতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা। তাই তো মাননীয় মডারেটর বলা হয়ে থাকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সব ভালো কাজের শুরু পরিবার থেকে। আজকের শিশু আগামী দিনের কাণ্ডারি। সুস্থ, সবল, উৎসাহী, আগ্রহী এবং পারিবারিক ও সামাজিক বিভিন্ন কাজের জন্য দক্ষ হতে যে প্রস্তুতির প্রয়োজন তা শিশুর জীবনে প্রথম 8 বছরের মধ্যে হয়ে থাকে। অথচ অনেক পরিবারে মেয়ে শিশুর প্রতি পরিবারের সদস্যদের কম মনোযোগ ও কম যত্নশীল হতে দেখা যায়। কিন্তু মেয়ে শিশুর ও ছেলে শিশুর মধ্যে দৈহিক, মানসিক, অনুভূতিগত প্রয়োজনে কোনো পার্থক্য নেই। ছেলে শিশুর মতো মেয়ে শিশুরও একই রকম খাদ্য, মনোযোগ ও স্নেহ যত্ন দরকার। কারণ উপযুক্ত খাবার, সেবা যত্ন ও স্নেহ মমতা পেলে কন্যা শিশুটিও যে কোনো ছেলে শিশুটির মতো ভালো কিছু করতে পারবে। মাননীয় মডারেটর, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই, কিন্তু সেই বাগানটিকে সুসজ্জিত রাখতে কন্যা শিশুর বিকাশটিকে বাধাগ্রস্ত করছে তার পরিবার। তাই মাননীয় মডারেটর শেষ কিছু কথা দিয়ে, তা হচ্ছে সুন্দর আগামীতে ফুটে উঠবে সুন্দর সুশীল সমাজ আজকের শিশুটির হাত ধরে। কন্যা শিশুরা এগিয়ে যাবে বহুদূর, আর এই ধারাবাহিকতায় এগিয়ে যাবে সমাজ ও জাতি। আর এটি নিশ্চিত করবে একমাত্র পরিবার এবং একমাত্র পরিবার। ধন্যবাদ সবাইকে। আসলে শিশু বয়স থেকে যদি পরিচর্যা এবং সুযোগ থাকে সেটি প্রকাশের জন্য যে সবকিছু আমাদের এই শিশুরা আমাদের সন্তানরা করতে পারে সেটি কিন্তু প্রমাণ করে গেল আমাদের প্রথম বক্তা মেহেরুন্নেসা। তার আই কন্ট্যাক্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার নানা রকম তথ্য কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং সে প্রতিবাদী হয়ে আজকের এই যে বিষয় সে বিষয়ের মধ্যে সে বলেছে পরিবারই হচ্ছে গিয়ে প্রধান বাধা। দেখা যাক আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিপক্ষ দল কিভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে, এবং সেই কারণে আমি প্রথমে আহ্বান করছি ঢাকার আরেকটি চ্যাম্পিয়ন দল যারা জামালপুর সরিষাবাড়ি থেকে রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা ওয়াহিদ সামি সজীবকে এ পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। জননী জ্ঞানে ভক্তি করি, ভগ্নী জ্ঞানে মমতা করি, জায়া জ্ঞানে প্রীতি করি, কন্যা জ্ঞানে স্নেহ করি। গত শতকেরই সেই নানান সংস্কার ও কুসংস্কারে আবদ্ধ সমাজ ব্যবস্থায় বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে আজকের কন্যা শিশু যে কিনা আগামীর জননী, ভগ্নী অথবা কারো জায়া, আর তার প্রতি সকলের মনোভাব কেমন হওয়া উচিত যা 21 শতাব্দীতে দাঁড়িয়েও আমরা বুঝে উঠতে পারিনি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা। পক্ষ দলের প্রথম বক্তা যদিও বিষয়টিকে সংজ্ঞায়িত করেছেন, তদুপরি আমি বিপক্ষের প্রথম বক্তার অবস্থানে দাঁড়িয়ে সেটিকে আরো সমৃদ্ধ করব। অতঃপর কেন আমরা এই বিষয়টির বিরোধিতা করছি সেটি পরিষ্কার করব। তবে সংজ্ঞায়নে যাওয়ার পূর্বে একটি কথা না বললেই নয়। আর প্রতিপক্ষ বক্তা বলে গেলেন পরিবারই নিজের অন্তর্ভুক্ত কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। আমরা মোটেও তো অস্বীকার করছি না, বরং আমরা স্পষ্টভাবে দেখিয়ে যাব একটি পরিবার ঠিক কী কারণে এ ধরনের আচরণগুলো করে থাকে। অর্থাৎ আমরা আবিষ্কারের চেষ্টা করব কন্যা শিশুর বিকাশে প্রধান বাধার পিছনে প্রধান নিয়ামক বা কারণ হিসেবে ঠিক কোন বিষয়টি কাজ করছে। এবার চলে আসি সংজ্ঞায়নে। জাতিসংঘ সনদ অনুযায়ী 0 থেকে 18 বছর বয়সের সকল মানব সন্তানকেই শিশু হিসেবে গণ্য করা হয়েছে। তাই আজকে আমরা কন্যা শিশু বলতে বোঝাবো 0 থেকে 18 বছর বয়সের সকল মেয়ে শিশুকে। বিকাশ প্রপঞ্চটিকে আমরা আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করব, 1 শারীরিক বিকাশ, 2 মানসিক বিকাশ। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়ের অন্তর্ভুক্ত পরিবার শব্দটির সাথে যে ই প্রত্যয়টি রয়েছে সেটির দ্বারা বোঝাচ্ছি একমাত্র প্রধান বাধা বলতে বোঝাচ্ছি মূল প্রতিবন্ধকতাকে। তাহলে সংজ্ঞাটি এক কথায় দাঁড়াচ্ছে 0 থেকে 18 বছর বয়সের সকল মেয়ে শিশুর শারীরিক ও মানসিক দিক থেকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত করার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে পরিবার। কিন্তু আসলে কি তাই? একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখব কন্যা শিশুর বিকাশকে গলা টিপে হত্যা করার ক্ষেত্রে পরিবার ব্যবহৃত হচ্ছে কেবল একটি অস্ত্র হিসেবে, আর সেই অস্ত্রের
প্রয়োগটি হচ্ছে চলমান সমাজ ব্যবস্থার দ্বারা। মাননীয় মডারেটর, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাষ্ট্র ও আইন ব্যবস্থা থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবকিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সমাজ ব্যবস্থা। এখন ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবার নয় বরং প্রচলিত সমাজ ব্যবস্থায় কন্যা শিশুর বিকাশে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সেটির ব্যাখ্যা করছি। 1. অবকাঠামোগত দুর্বলতা, 2. রাষ্ট্রযন্ত্রের উদাসীনতা, 3. অর্থনৈতিক সীমাবদ্ধতা, 4. স্বাস্থ্যজ্ঞানের অভাব, 5. বৈষম্য, 6. নিরাপত্তাহীনতা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, অবকাঠামোগত দুর্বলতা বলতে আমরা কি বোঝাচ্ছি? অবকাঠামোগত দুর্বলতা বলতে আমরা বোঝাচ্ছি আমাদের দেশের প্রশাসনিক ও আইনি দুর্বলতাকে। তুলে ধরছি একটি বাস্তব উদাহরণ যা প্রমাণ করবে পরিবার নয় বরং সমাজের অবকাঠামোগত দুর্বলতার কারণেই কন্যা শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী 2014 সালে নির্যাতনের শিকার হওয়ার পর মাত্র 2% নারী ও শিশু আইনের সহায়তা নেয়। আর আইনি সহায়তা না নেওয়া নারী ও শিশুর মধ্যে 45% নারী ও শিশু তা না নেওয়ার কারণ হচ্ছে যে প্রশাসনিক ব্যক্তিবর্গ তাদের আইনি সহায়তা প্রদান করবেন তাদের কাছ থেকেই সহায়তার পরিবর্তে হতে হয় অপদস্থ, যা একটি শিশুর বিকাশকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত করে। যেখানে পরিবার তার বিকাশে সর্বোচ্চ সহায়তা করার পরও কেবলমাত্র অবকাঠামোগত দুর্বলতার কারণেই কন্যা শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। একই কারণে মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী 2014-তে 48 জন নারী ফতোয়ার শিকার হয়, আর এর মধ্যে মামলা হয় মাত্র 16টি। এই ধরনের ঘটনাসমূহই প্রমাণ করে যে রাষ্ট্র নারীর প্রতি কতটা উদাসীন। এখন প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 2010 সালে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করার পরও 2014-তে এসে কেন এতগুলো নারী ফতোয়ার শিকার হলো? মাননীয় মডারেটর, এক্ষেত্রে যে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হলো এর জন্য পরিবারকে কখনোই দায়ী করা যায় না, বরং অবকাঠামোগত দুর্বলতাই এর জন্য দায়ী, যেটি গড়ে উঠেছে নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে। অপরদিকে সমাজ কর্তৃক সৃষ্ট যৌতুক প্রথার কারণে শিশু বয়স থেকেই নারীরা অত্যাচারের শিকার হয়। তারা রাষ্ট্রের কাছে প্রত্যাশিত বিচারটি পায় না, যার ফলে এই যৌতুক প্রথাটি পুরোদমে চলমান থাকে। সব দিক থেকে বাধাগ্রস্ত হয় কন্যা শিশুর বিকাশ। এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক সীমাবদ্ধতা নিয়ে। সামাজিক দৃষ্টিভঙ্গি যখন পুরুষকে নারীর উপরে স্থান দিয়েছে, ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে একটি পরিবার তার দুটি সন্তানকে সমভাবে গড়ে তোলার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত অধিক সুযোগটি পাচ্ছে পুত্র সন্তান। যে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কন্যা শিশুটি বঞ্চিত হলো, তার দায়ভার কখনোই পরিবারের উপর বর্তায় না, বরং সামগ্রিক সমাজ ব্যবস্থায় পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমি আমার বক্তব্য, আমার বিশ্লেষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কন্যা শিশুর বিকাশে বাধা হওয়ার পেছনে পরিবার ব্যবহৃত হচ্ছে কেবল একটি অস্ত্র হিসেবে, যে অস্ত্রের পরিচালক এই কুপ্রথা আচ্ছন্ন সমাজ ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বিপক্ষ দলের বক্তব্য এবং তাদের যুক্তি শুনলাম এবং আমরা দেখলাম যে আজকের কন্যা শিশু আগামী দিনের জয়া জননী উল্লেখ করেছে। আজকে আমাদের শিশু বক্তা তাকে এবং বলেছে যে না, আমাদের রাষ্ট্রের নানা রকম কাঠামোগত দুর্বলতা রয়েছে, ফতোয়া শিকার রয়েছে, সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এগুলি কিন্তু আমাদের এই কন্যা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে একটা বাধা, পরিবার কিন্তু বড় বাধা নয় উল্লেখ করে আজকের এই পক্ষ দলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে যায়। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষ দল, অর্থাৎ বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ থেকে যারা এসছে, ঢাকার একটি চ্যাম্পিয়ন দল, তাদের দ্বিতীয় বক্তা খাদিজা আজিজ মুন্নার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় মডারেটর, আমার ছোটবেলা থেকে ইচ্ছে আমি বড় হয়ে পাইলট হব, কিন্তু যেদিন মায়ের কাছ থেকে শুনতে পেলাম আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই নাকি বাবা আমার বিয়ে দিয়ে দিবে, আর তখনই আমার পাইলট হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্নটি মাটিতে ধুলির সাথে হবে। হ্যাঁ মাননীয় মডারেটর, এমনই বাস্তবতা দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবারের প্রধান বাধা। পক্ষে বলছি, শুরু করছি বিপক্ষ দলের প্রথম বক্তা যুক্তিখণ্ড দিয়ে। তারা আজকে কন্যা শিশুর বিকাশে প্রধান বাধা হিসাবে সামাজিক দুর্ব্যবস্থার কথা বলে গেলেন, কিন্তু একটু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা প্রথমেই বলে গেলেন একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারে বেড়ে ওঠে, তাই তার বিকাশে সহায়ক বা বাধা হিসেবে পরিবারের প্রথম কিংবা প্রধান ভূমিকা রাখতে পারে। তাই আপনাদের দেখানো কাণ্ডে অর্থাৎ সামাজিক দুর্বলতা কখনোই প্রধান বাধা হতে পারে না, তা এবং আমাদের দেখানো অন্যান্য বাধাগুলির মধ্যে একটি হতে পারে। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য শুরু করছি আমার দলের প্রথম বক্তা দেখানো বৈষম্য সৃষ্টি করার ক্ষেত্রটি বিস্তারিত আলোচনার মাধ্যমে। বৈষম্য একটি কন্যা শিশু বেড়ে ওঠার কাছে বড় বাধা। কন্যা শিশুর প্রতি নেতিবাচক মনোভাব এবং বৈষম্য আমাদের পরিবারগুলোতে বিদ্যমান। এখন অনেক পরিবার আছে হাড়ির মাছের টুকরোটি মেয়েটিকে তুলে না দিয়ে তুলে দেয় ছেলের ভাতের প্লেটে, কেননা ছেলেই তো কামাই রোজগার করে খাবে। আর তাই তো বাংলাদেশ জাতীয় পুষ্টি জরিপের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় 10 থেকে 12 বছর বয়সী কিশোরদের তুলনায় কিশোরীরা শতকরা 8 ভাগ কম ক্যালোরি পায়, আর 13 থেকে 15 বছর বয়সী কিশোরীরা শতকরা 18 ভাগ কম ক্যালোরি পায়। পুষ্টির এই বঞ্চনা অধিকাংশ কিশোরীদের স্বল্প উচ্চতা ও স্বল্প ওজনের কারণ। মানব জাতিকে টিকিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে থাকে একজন নারী, অথচ তার জীবন প্রক্রিয়াটিকে সংকটাপন্ন করে তুলছে তার পরিবার। এত সব বাস্তবিক তথ্য উপাত্ত দেওয়ার পর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সামাজিক দুর্বলতাকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করে গেলেন। প্রতিপক্ষ, আপনার মাথা ব্যথা যেন পায়ে ব্যথার খোঁজে ব্যর্থ প্রচেষ্টা কেন চালাচ্ছেন?
চালাচ্ছেন। মাননীয় মডারেটর, এখন আমাদের পরিবারগুলোতে ছেলে সন্তান হলে আনন্দের মহা উৎসব হয়, যে একটি কন্যা শিশুর বেলায় হয় না। আর এই বৈষম্যটি কে তৈরি করছে? প্রতিপক্ষ। প্রশ্ন হইল। আবার মাননীয় মডারেটর লক্ষ্য করুন, একটি শিশু জন্মের পরপরই তার পোশাক থেকে শুরু করে খেলনা, খেলাধুলা সবকিছুই তার পরিবারই ঠিক করে দিচ্ছে। তার পরিবারই ঠিক করে দিচ্ছে একটি ছেলে ও মেয়ে শিশুর মধ্যকার পার্থক্যের জায়গাটি কোথায়। আর তাই তো ক্রিকেট ও ফুটবল খেলায় ছেলেরা যতটাই অগ্রগামী, মেয়েরা ততটাই নয়। আর এক্ষেত্রে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রধান দায়ী হিসেবে কাকে দায়ী করবেন? পরিবারকে না দুর্বল সমাজ ব্যবস্থাকে? লক্ষ্য করেন প্রতিপক্ষ, আপনার সাথে শিক্ষার্থীটির ইচ্ছার বিরুদ্ধে তার বাবা মা যখন আরো 2-1 বছর আগে তার বিয়ের কাজটি সম্পূর্ণ করে ফেলেছে, এবং আপনার বাবা মা সদিচ্ছার কারণে যখন এখন আপনি আপনার লেখাপড়াকে চালিয়ে যাচ্ছেন, তখন কন্যা শিশুর বিকাশে পরিবারকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত না করে সামাজিক দুর্বলতাকে দেখা যায়। তাই তো খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, হায় রে কপাল মন্দ, চোখ থাকি তো অন্ধ। আবার মাননীয় মডারেটর লক্ষ্য করে, ইংল্যান্ডের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো অনেক উন্নত হওয়ার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মনে করেন কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান সহায়ক। তার মতে বাবা মারা শিশুদের লালন পালনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। আর তাই তো তিনি সাম্প্রতিক সময়ে শিশুদের পালনের লক্ষ্যে অভিভাবকদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন। মাননীয় মডারেটর, আবার কোনো দরিদ্র পরিবারের কন্যা শিশুর আর্থিক কারণে কন্যা শিশু লেখাপড়া বন্ধ করতে হলে প্রথমে কন্যা শিশুটির লেখাপড়া বন্ধ করতে হয়। আর এই ক্ষেত্রে এটাই প্রতীয়মান যে পরিবারে কন্যা শিশুর বৈষম্য সৃষ্টি করছে। তাছাড়া প্রতিপক্ষ লক্ষ্য করুন, আহমদ হেলাল ছোটনের লেখা শিশুর বিকাশজনিত সমস্যা, তার মনোসামাজিক গঠন এবং অভিভাবকদের করণীয় বইটি পড়লে বুঝতে পারতেন 1 থেকে 5 বছর বয়সী শিশুর শুরুতেই বিকাশের সময় তার বিকাশটি যথাযথভাবে পরিবারই নিশ্চিত করতে পারে। গত 30/11/2014 দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পর একটি কন্যা শিশু চারপাশে পরিচিত লোকেরাই তার বিকাশে ভূমিকা রাখে। আর এক্ষেত্রে বাবা মার ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হলো বাবা মারা ছেলে সন্তানদের সাথে অনেকটাই সময় কাটান, তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাদেরকে অন্যদের ভালোভাবে বুঝতে পারে। তাই কন্যা শিশুর বিকাশটি যদি বাধাগ্রস্ত হয়, তবে এই ক্ষেত্রে পরিবারই প্রধান দায়ী। তাছাড়া মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমান আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থায় আমরা কথায় বলি সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, মানুষ হওয়াটাই আসল কথা। কিন্তু অনেকটা আবিধানিকভাবে মেনে নিল মনে মনে ঠিকই আসে কই, সন্তানটি যদি ছেলে হতো। মাননীয় মডারেটর, একটি কন্যা শিশু হওয়ার ক্ষেত্রে একজন নারীর কোনো ভূমিকা নেই। এই প্রমাণিত সত্যটি একটি শিক্ষিত পুরুষ জানার পরও অনেক ক্ষেত্রে দায়ভারটি চাপিয়ে দেয় একজন নারীর উপরে। ফলে আমাদের বাংলাদেশে হাজার হাজার নারী কন্যা শিশু জন্ম দেওয়ার অভিযোগে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। আর এই ক্ষেত্রে ভারতীয় কবি পাওনি মাথুরের কবিতার একটি লাইন উল্লেখ করা যেতে পারে, শি ওয়াজ দ্য কিপার অফ দ্য হাউস বাট দ্য হাউস ওয়াজ নট হার কিপার। মাননীয় মডারেটর, বাংলাদেশে বড় বড় শহরগুলোতে অনেক কন্যা শিশু গৃহকর্মী হিসাবে কাজ করে থাকে। এই সকল কন্যা শিশু যে পরিবারগুলোতে গৃহশ্রম দেয়, সেই পরিবারগুলো থেকে তারা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। গ্রাম থেকে আসা আসমা মিলির মতো হাজারো কন্যা শিশুর বোবা কান্নায় ভারী হয় ঢাকা শহরের বাতাস। আর এই অসহায় কন্যা শিশুটিকে নির্যাতন করে ফেলে দেওয়া হয় ডাস্টবিনের পাশে কিংবা নির্জন কোনো জায়গায়। তাই মাননীয় মডারেটর, শহরের যান্ত্রিক পরিবেশে উচ্চপদস্থ কর্মকর্তাটির বাসায় যখন এই পরিস্থিতি, তখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কন্যা শিশুর বিকাশে প্রধান বাধা হিসেবে পরিবারকে না ভেবে অন্য কোনো বাধাকে ভাবতে পারছেন কি? তাই মাননীয় মডারেটর, শেষ করছি শেষ কিছু কথা দিয়ে, আর তা হচ্ছে একটি কন্যা শিশু শুধুই শিশু নয়, তিনি একজন মা। আর একজন মা মানে একটি প্রতিষ্ঠান। আর এই বোধটি যখন আমরা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে জাগ্রত করতে পারবো, শুধুমাত্র তখনই একটি কন্যা শিশুর বিকাশে যথাযথভাবে ঘটানো সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা খাদিজা আজিজ মুনাকে দেখলাম, সে বলল যে আমরা দেখতে পাই আমাদের নারীরা হাউস কিপার, কিন্তু হাউস তার কিপারের দায়িত্ব বহন করে না। কিন্তু না, কিছুটা খাদিজা পরিবর্তন এসছে। আমাদের সংসারের সবকিছু কিন্তু এখন আমাদের মায়েরাই করে, বাবার সমস্ত কিছু কিন্তু মা মেনটেন করে। আমরা দেখা যাক আমাদের বিপক্ষ দল সেটা কিভাবে করে। তবে ফিরে আসছি আবারও এই প্রতিযোগিতার বিপক্ষ দলের দিকে, আহ্বান করছি দ্বিতীয় বক্তা মুবাইয়া মুন রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয় থেকে আগত, তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় কন্যা শিশুর বিকাশে পরিবারের প্রধান বাধা। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন বর্তমানে শিশুদের 14 বছর বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিপক্ষ শিশুদের 14 বছর বয়সে বিয়ে দেওয়ার কারণ হচ্ছে নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যা আপনারা বুঝতে পারছেন না। আমার প্রতিপক্ষ দলের বক্তারা আরো বলে গেলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পৃথিবীর যত কল্যাণকার কাজ রয়েছে সেটির শুরু ঘর থেকেই। মাননীয় মডারেটর, এ থেকে প্রমাণিত হয় যে পরিবার সবসময় তার সন্তানের ভালো চায়, কখনো সে তার সন্তানের খারাপ চায় না, এমনকি তার শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করতে চায় না। বিষয়ের বিপক্ষে বলতে গিয়ে আমার দলের প্রথম বক্তা এই বিষয়ে সংজ্ঞানপূর্বক এটি পরিষ্কার করে দিয়েছেন যে পরিবার নয়, বরং সামগ্রিক দৃষ্টিভঙ্গি একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে
প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তিনি 6টি ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে অবকাঠামোগত দুর্বলতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা ক্ষেত্র দুটিকে ব্যাখ্যাও করেছেন। বিপক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে আমি প্রথমেই বিশ্লেষণ করব রাষ্ট্রযন্ত্রের উদাসীনতা বিষয়টিকে। সমাজের মানুষগুলোই রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে কাজ করে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে রাষ্ট্রদায় হয়ে ওঠে পুরুষতান্ত্রিক। তাই কন্যা শিশু তথা নারীর অধিকার রক্ষায় প্রণীত আইনসমূহ হয় না তেমন শক্তিশালী, কিন্তু কেন প্রতিপক্ষ কিংবা তা হলেও চোখে পড়ে না সে আইনের সুষ্ঠু বাস্তবায়ন। যেমন বাল্যবিবাহ নিরোধ আইন 2014 অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 18 বছর রাখা হয়েছে, তবে বাবা মা চাইলে বিয়ে 16 বছর হতে পারে, যে 16 বছর বয়সকে আমরা কন্যা শিশু হিসেবে গণ্য করছি। অপরদিকে যদি কেউ এই আইনটি অমান্য করে তবে তার শাস্তি হচ্ছে মাত্র 2 বছর বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা। একটু লক্ষ্য করলে দেখব বাল্যবিবাহের বর্তমান হার ইউনিসেফের তথ্য অনুযায়ী 64%, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ওই সকল ত্রুটিপূর্ণ দুর্বল আইনের কারণে মানুষ প্রতিনিয়ত উৎসাহিত হচ্ছে বাল্যবিবাহের প্রতি, যা কন্যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশের পথে একটি অন্যতম প্রধান বাধা। একদিকে এটি কন্যা দায়গ্রস্ত অসচেতন দরিদ্র পরিবারকে উৎসাহিত করছে বাল্যবিবাহে, পাশাপাশি স্পষ্টভাবে ফুটে উঠেছে কন্যা শিশুর প্রতি রাষ্ট্র কাঠামোর উদাসীনতার এক চরম চিত্র। সেই সাথে 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সম্পাদিত ICESCR অনুযায়ী সর্বাবস্থায় ছেলে ও মেয়েকে সমভাবে মূল্যায়ন করার কথা বলা হয়েছে, যদিও বাংলাদেশ এতে স্বাক্ষর করেছে। এমনকি দেশটির সংবিধানের 28 নং অনুচ্ছেদের 2য় অংশেও বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধিকার লাভ করারও সুযোগ রয়েছে। কিন্তু পারিবারিক পর্যায়ে পুত্র ও কন্যার সমভাবে বিকশিত হবার অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের তেমন শক্তিশালী কোনো পদক্ষেপ চোখে পড়ে না। তাই প্রতিনিয়ত ঘটে চলেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রাষ্ট্রের উদাসীনতার ফলে কন্যা শিশুর স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। সেই সাথে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, শারীরিক ও মানসিক দিক থেকে কন্যা শিশুর বেড়ে ওঠা যে বাধাগ্রস্ত হচ্ছে সেদিকে গুরুত্ব দেয় না। সব মিলিয়ে কন্যা শিশুর স্বাস্থ্য জ্ঞান সম্পর্কে পরিবারগুলো অন্ধকারেই থাকে, যার দায়বদ্ধতা কেবলমাত্র রাষ্ট্র ও সমাজ কাঠামোর উপর, কোনোভাবেই পরিবারের উপর নয়। এবার আসি বৈষম্যের বিষয়টিতে। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন ভারতীয় কবি পাওলি মাথারের ভাষায়, শি ওয়াজ দি কিপার অফ দি হাউস বাট দি হাউস ওয়াজ নট হার কিপার। অর্থাৎ নারী তার ঘরের রক্ষক ছিল, কিন্তু সেই ঘর তাকে রক্ষা করেনি। বৈষম্য নিয়ে কথা বলতে গেলে যেটি প্রথমে আসে সেটি হচ্ছে কুসংস্কার। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রসমূহে ধর্মের নিয়ন্ত্রণে থাকা সমাজ ব্যবস্থাটি রয়েছে কুসংস্কার আচ্ছন্ন। আর এই কুসংস্কার সমূহ সবচেয়ে বেশি চড়া হয় পরিবারের কন্যা শিশুটির ওপর। লেখাপড়া ও খেলাধুলার ব্যাপারটি তো রয়েছেই। কুসংস্কার দ্বারা সৃষ্ট সামাজিক বৈষম্যমূলক নীতির কারণে একটি কন্যা শিশু বঞ্চিত হয় তুলনামূলক উন্নত খাবার গ্রহণের সুযোগ থেকেও। এর ফলাফল প্রতিফলিত হয় সর্বশেষ জাতীয় পুষ্টি জরিপে, যা অনুযায়ী বাংলাদেশে 10 থেকে 15 বছর বয়সী কন্যাদের ক্যালোরি ঘাটতি 8% এবং 13 থেকে 15 বছর বয়সী কন্যা শিশুদের ক্যালোরি ঘাটতি 18%। এমনি করে কুসংস্কার আচ্ছন্ন সমাজে কন্যা শিশুটি তার প্রতি হওয়া বৈষম্যকে স্বাভাবিক নিয়ম বলে ধরে নেয়, যেটি কিনা শারীরিক বিকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে মানসিকভাবে বেড়ে ওঠাকেও। এই কুসংস্কার আবার তৈরি হয় ধর্মীয় ও সামাজিক উভয়ভাবেই। যেমন ধর্মের নিয়ম অনুসারে পর্দা প্রথা রক্ষার্থে কন্যা শিশুদের চলাফেরা বাধাগ্রস্ত করা হয়। বর্তমান তরুণ প্রজন্মের বেশিরভাগই শিক্ষার আলো পেলেও তাদের আগের প্রজন্মে যারা রয়েছেন তাদের অনেকেই সেই আলো থেকে বঞ্চিত, যার ফলে মসজিদের মাওলানা থেকে শুরু করে অন্যান্য ধর্মের পুরোহিতদের প্রদর্শিত পরকাল সম্পর্কিত ভয় ভিত্তিতে তারা থাকে তটস্থ, যার ফলে সেই পুরোহিতদের তৈরি নিয়ম নীতির বেড়াজালে সমাজের সকল কন্যা শিশুর সকল ধরনের বিকাশ বাধাগ্রস্ত হয়। যদিও কাজটি করছে পরিবার, কিন্তু এর পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে সমাজে প্রচলিত কুসংস্কার সমূহ। আবার ধর্মের বাইরেও সমাজ কুসংস্কার সৃষ্টি করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বয়ঃসন্ধিকালে কন্যা শিশুদের গৃহবন্দী করে রাখার কথাটি উল্লেখ করতে পারি। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর ফলেও কন্যা শিশুরা বঞ্চিত হয় নানাভাবে। বিয়ের পর মেয়ে চলে যাবে পরের বাড়ি, যে ব্যাপারটি সে মেয়েটিকে শিক্ষিত করে গড়ে তুলতে বা তাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পরিবারকে উৎসাহিত করে। এ ধরনের কারণে প্রাথমিক পর্যায়ে ছাত্রীদের স্কুলে ভর্তির হার সরকারি হিসেব মতো শতভাগ হলেও মাধ্যমিক পর্যায়ে গিয়ে ঝরে পড়ছে 27%, যা ছাত্রদের ঝরে পড়ার সংখ্যা দ্বিগুণ। প্রতিপক্ষ এরপরও যদি বলেন কন্যা শিশুর বিকাশে পরিবারের প্রধান বাধা, তাহলে তো আপনাদের উদ্দেশ্যে বলতেই হয়, জলে নামিব সাঁতার কাটিব চুল ভিজাইব না, দেখিব শুনিব সকলই বুঝিব স্বীকার করিব না। ধন্যবাদ মাননীয় মহাজয়টু, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুবাইয়া মনকে। আমরা দেখছি ব্র্যাক আয়োজিত কন্যা শিশুর বিকাশে পরিবার বাধা এই শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। ঢাকার 2টি চ্যাম্পিয়ন দল এখানে অংশগ্রহণ করছে। এবার আমরা আহ্বান করব প্রতিযোগিতার পক্ষ দল বোজোযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ থেকে আগত দলের দলনেতা সুরভি আক্তার অধরাকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, আমি মুগ্ধ হয়েছি
আমার প্রতিপক্ষের চিন্তার প্রসারণার দেখে, কিন্তু সেই সাথে আমি শঙ্কিত তাদের চিন্তার ফলাফলটি দেখে। কেননা তারা বুঝতে পেরেছেন কন্যা শিশুর বিকাশটি বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু সেই সাথে তারা ব্যর্থ হয়েছেন এর পেছনে দায়ী প্রধান কারণটি নির্ণয় করতে। আর তাদের ব্যর্থতার জায়গাটি ধরিয়ে দেবার সুযোগ প্রদানের জন্য মাননীয় মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা। পক্ষে বলছি। মাননীয় মডারেটর, শুরু করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন দিয়ে। তিনি বলে গেছেন যে পরিবার কন্যা শিশুর বিকাশটি বাধাগ্রস্ত করছে না, কিন্তু তারা যে কারণ দেখাচ্ছেন তা আমাদের দেখানো কারণগুলোর মধ্যে একটি। তাই প্রতিপক্ষ শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি কন্যা শিশুর বিকাশে পরিবারই যে প্রধান বাধা তা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, শিশু শব্দটি শুনলেই হৃদয়ের নিবৃতে ভালোবাসা আর স্নেহের ঢেউ উত্তোলিত হয়, যা অকৃত্রিম ও মধুর। আর এই মধুরতার জায়গাটি নির্ভরযোগ্য স্থানটি হচ্ছে পরিবার। কিন্তু মাননীয় মডারেটর, ঠিক সেই জায়গাটি যখন বৈষম্যমূলক আচরণের মাধ্যমে অনিরাপদ হয়, তখনই কন্যা শিশুর বিকাশটি বাধাগ্রস্ত হয়। পুষ্টিহীনতা, শিক্ষার অভাব, শিশুশ্রম, বাল্যবিবাহ এসবই আমাদের পরিবারের প্রতি বৈষম্যমূলক আচরণের কন্যা শিশুর প্রতি বহিঃপ্রকাশ। পরিবারের অনেক একক কাজের দায়িত্ব কন্যা শিশুটির হাতে তুলে দেওয়া হলো তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। শিশুকাল থেকে কন্যা শিশুদের এমন ভাবে গড়ে তোলা হয় যাতে করে তারা প্রতিবাদী হতে না শেখে, যা পরবর্তীতে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার পথকে প্রশস্ত করে। তাই নারীর প্রতি সকল প্রকার অন্যায় ও সহিংসতার প্রতিরোধের জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত কন্যা শিশুদের ক্ষেত্রে জেন্ডার ভিত্তিক বৈষম্য রোধ করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হওয়া। আর এটি নিশ্চিত করবে একমাত্র পরিবার। মাননীয় মডারেটর, আজকে বাংলাদেশের অসংখ্য পরিবার পুরুষ দ্বারা নির্যাতিত হয়ে তার অধিকারকে বাস্তবায়ন করতে পারছে না। পরিবারের একটি কন্যা শিশু তার মেধার আলোড়ন ছড়িয়ে যখন বিদ্যালয়ে গমন করে আর যখন সম্ভাবনাময় একটি পৃথিবীর তৈরি স্বপ্নে বিভোর, ঠিক তখনই পরিবারের গৃহকর্তাটির চোখ রাঙানি কিংবা অসম্মতিতে কন্যা শিশুটির সম্ভাবনাময় সাজানো পৃথিবীটি ধ্বংস হয়ে যায়। মাননীয় মডারেটর, একজন কন্যা শিশুর জীবনে সহিংসতা শুরু হয় মায়ের গর্ভে থাকা অবস্থা থেকে। শুধু মেয়ে হবার কারণে অনেক কন্যা শিশুকে পৃথিবীতেই আসতে দেওয়া হয় না। আবার যেসব পরিবারে কন্যা শিশু জন্ম নেয় সেখানেও শুরু হয় জন্ম পূর্ববর্তী বৈষম্য। জন্ম হবার পর থেকে ছেলে মেয়ে যখন বড় হতে শেখে, তখন পরিবার ও সমাজ তাদের উপর কিছু আচার আচরণ ও নিয়মকানুন ঠিক করে দেয়, যার নিয়ম নীতির প্রতিটি বৈষম্যমূলক। এই শিশু ছোট থেকেই তার জোর ভূমিকা সম্পর্কে শিখে। মেয়ে শিশুকে পুতুল নিয়ে খেলতে হবে, পরিবারের রীতিনীতি তাকে মানতে হবে, পিতা ও ভাইদের কথা মানতে বাধ্য থাকবে, নিজের মতামত প্রকাশ করা যাবে না প্রভৃতি। আর একটি ছেলে শিশুকে শেখানো হয় যে সে পুরুষ, শক্তিশালী কর্তৃত্বের অধিকারী। শিশুদের যে খেলনা দেওয়া হয় সেখানেও ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। যে খেলনাগুলো শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে সেই খেলনাগুলো বহির্মুখী। সেই খেলনাগুলি সাধারণত ছেলেদের দেওয়া হয়, যেমন ফুটবল, ক্রিকেট ব্যাট ইত্যাদি। আর মেয়েদের দেয়া হয় পুতুল, হাড়ি পাতিল, যা ঘরে বসেই খেলতে হয়, অর্থাৎ অন্তর্মুখী হতে শেখায়। পুরুষের নিজে তার অবস্থান সম্পর্কে ধারণা দেয়, বাইরের আলোকিত পৃথিবী নারীদের জন্য নয় ইত্যাদি হীনমন্যতা তার মধ্যে বিস্তার করে। জন্ম থেকে কন্যা ও ছেলে শিশুর খাদ্য, খেলনা, শিক্ষা, সংস্কৃতি, কর্মসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবারগুলো তাদের মধ্যে ভূমিকাগত পার্থক্য বিদ্যমান রেখেছে। অর্থাৎ কাজের ক্ষেত্রেও ছেলে ও মেয়ের শিশুর মধ্যে এক ধরনের বৈষম্য দেখা যায়। আমরা দেখতে পাই আমাদের পিতৃতান্ত্রিক সমাজের সকল স্তরে নারী ও পুরুষের মধ্যে ভিন্ন ভিন্ন আচরণ করা হয়। বেড়ে ওঠার এই যে বৈষম্যমূলক প্রক্রিয়া, তা একজন ছেলেকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আত্মনির্ভরশীল, ক্ষমতাবান, সিদ্ধান্ত গ্রহণকারী এবং মর্যাদা করে গড়ে তোলে। অন্যদিকে একজন মেয়েকে পরনির্ভরশীল এবং অধ্যস্তন করে গড়ে তুলছে। আমাদের পরিবার ব্যবস্থায় পুরুষ এবং ছেলেরা বলিয়ান, তাদের আধিপত্য ও পুরুষতন্ত্রের কারণে। মাননীয় মডারেটর, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার পুরুষের তুলনায় নারীর ক্রমশমান হার নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমাদের সমাজে কন্যা শিশু ও নারীরা যে শুধু ক্ষমতাহীন তাই নয়, লক্ষ লক্ষ কন্যা শিশুকে বেঁচে থাকতে পর্যন্ত দেওয়া হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই 1901 সালে ভারতে 1000 পুরুষের বিপরীতে নারী ছিল 975 জন। 100 বছর পর 2001 সালে এই অনুপাত দাঁড়ায় 1000 অনুপাত 930। অর্থাৎ এই 100 বছরে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা, উন্নয়নের দিক থেকে ভারত অনেক দূর এগিয়ে গেলেও নারী পুরুষের অনুপাত ক্রমশ হ্রাস পেয়েছে। বাংলাদেশে 100 জন পুরুষের বিপরীতে 100 জন নারী নেই। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেছেন পরিবার কন্যা শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করছে না, কিন্তু যদি সব পরিবারগুলো শিশুর ভালো চাইতো এবং সবার পরিবারের অবস্থা একরকম থাকতো, তাহলে আজ আমাদের বাংলাদেশে শিশুশ্রম কথাটি রূপকথার মতো মনে হতো। কারণ একটি শিশুকে তার পরিবার শিশুশ্রমের দিকে ঠেলে দেয়। তাই শুধু তর্কের খাতিরে তর্ক করলে চলবে না, আমাদেরকে একটি সমাধানের পথ দেখাতে হবে। আর তা হলো কন্যা শিশুর বিকাশকে ত্বরান্বিত করতে হলে পরিবারগুলোকে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সমতার বিধান, নারীদের সম্মানবোধ পরিবারের মধ্যে সৃষ্টি করতে হবে। তাহলেই পরিবার হবে কন্যা শিশু বান্ধব। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, কবি সুফিয়া কামালের বাংলার নারী জাগরণের স্বপ্নটি সার্থক হয়ে উঠবে সারা বাংলাদেশে।
পরিশেষে শুধুই একটি কথা বলতে চাই, আমি কন্যা শিশু, আমি পৃথিবীর সুন্দর না ফোটা গোলাপ, তাই আমাকে নিয়ে হোক সব কথা সব কাজ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। আমার কাছে মনে হয়তো না ফোটা গোলাপ না, একেবারেই পুষ্পিত গোলাপ আজকে আমাদের সামনে যে বক্তব্য দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। পুতুল নিয়ে খেলতে চায় না, নিশ্চয়ই তুমি বড় হয়ে পাইলট হবে এবং আমরা এই ব্র্যাকের পক্ষ থেকে তোমাকে একদিন সম্বর্ধনা দিব, তুমি যেদিন প্লেন চালাবে তোমাকে। আমরা শুনছিলাম বক্তব্য সুরভি আক্তার অধরার কাছ থেকে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল রুদ্রবয়রা উচ্চ বিদ্যালয়ে, তারাও চ্যাম্পিয়ন হয়ে এসেছে ঢাকা বিভাগ থেকে। তাদের দলনেতা সুমাইয়া আক্তার লিমার কাছ থেকে তার বক্তব্য। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তাকে ধন্যবাদ জেন্ডার বৈষম্যকে দূর করার কথা স্বীকার করার জন্য। প্রতিপক্ষ, জেন্ডার বৈষম্যকে দূর করতে আমাদের প্রথমে সমাজকে সচেতন করতে হবে। শুধু পরিবারকে সচেতন করে যদি জেন্ডার বৈষম্য দূর করা যেত তাহলে আমরা সমাজে বসবাস করতাম না, সারাদিন পরিবারেই বসে থাকতাম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। ইতোমধ্যে আমার দলের দুই বক্তা তাদের বলিষ্ঠ বক্তব্যের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে গেছেন। আর আমি প্রথমে বিশ্লেষণ করব কন্যা শিশুর সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার প্রশ্নটি কিভাবে সামনে চলে আসে। অতঃপর পুরো বিতর্কটি সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের দলীয় অবস্থানকে করব আরো সুদৃঢ়। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা। মাননীয় মডারেটর, আমাদের সামাজিক পরিবেশ মোটেও নারী বান্ধব নয়, ফলে নারী যে নিরাপত্তা সামাজিক নিয়মকানুনের মাধ্যমেই পাওয়ার কথা ছিল তা নিয়ন্ত্রণ করতে পারছে না রাষ্ট্রের পুলিশ বাহিনীও। ইফটিজিং এর উপর সর্বশেষ যে জরিপটি পাওয়া যায় সেটি বলছে শুধু 2010 সালে ইফটিজিং এর কারণে 22 জন তরুণী আত্মহত্যা করে। জরিপটি আরো বলছে দেশের 65 থেকে 70% ইফটিজিং এর ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে। স্বয়ং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন বর্তমানে কোনো নারী রাস্তা ও কর্মস্থলে নিরাপদ নয়। এত গেলে একটি কন্যা শিশু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে কি ধরনের পরিবেশ পরিস্থিতির উপর মুখোমুখি হতে হয় সে বিষয়টি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে শিক্ষকদের কাছে তারা শিক্ষা গ্রহণ করবে তাদের মাঝে ভিকারুন্নেসা স্কুলের পরিমল জয়ধর কিংবা কুষ্টিয়ার পান্না মাস্টারের মতো কতিপয় অমানুষ অন্তর্ভুক্ত। পরিমল বা পান্না মাস্টার হয়তো বিচারের সম্মুখীন হয়েছে, কিন্তু সমগ্র দেশে এমন হাজারো পরিমল পান্না তাদের কুৎসিত কর্মগুলো সাধন করে যাচ্ছে, যা থেকে যাচ্ছে আমাদের অগোচরেই। কারণ নারীর নির্যাতিত হবার ঘটনা প্রকাশ করার উপর রয়েছে সমাজের অঘোষিত নিষেধাজ্ঞা। এই যখন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একটি শিশুর নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি, তখন তার পরিবারের পক্ষে স্বাভাবিকভাবেই তাকে শিক্ষিত করে তুলতে উৎসাহিত হওয়া সম্ভব নয়। আর এটিই প্রমাণ করে যে পরিবার হচ্ছে কেবলমাত্র একটি অস্ত্র, আর আমাদের সমাজ কাঠামো হচ্ছে সেই অস্ত্রের পরিচালক। মাননীয় মডারেটর, সমাজ ব্যবস্থা এত ভয়াবহ রূপ ধারণ করেছে যে নারী বা